নমস্কার বন্ধুরা, ইকুইটি মিউচুয়াল ফান্ডের অনেক ক্যাটাগরি আছে। যেমন ধরুন লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ। ঠিক তেমনিভাবে এই ক্যাটাগরির আরেকটা মিউচুয়াল ফান্ড আছে, আর যেটাকে বলা হয় ভ্যালু ফান্ড। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো ভ্যালু ফান্ড কী, ভ্যালু ফান্ড কীভাবে কাজ করে, ভ্যালু ফান্ডের অ্যাডভান্টেজগুলো কী কী, এর ডিসঅ্যাডভান্টেজগুলো কী কী, টপ কতগুলো ভালো ভ্যালু ফান্ডের সম্বন্ধে আমরা জানব। তো সবার প্রথমে জেনে নিই যে ভ্যালু ফান্ড কি। দেখুন, ভ্যালু ফান্ড হচ্ছে একটা ইকুইটি ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড। ইকুইটি ক্যাটাগরি মানে আপনি জানেনই, ইকুইটি মানে হলো স্টক বা শেয়ার। তো যে মিউচুয়াল ফান্ডেতে কোম্পানির স্টক বা শেয়ারেতে ইনভেস্ট হয় তাকে ইকুইটি মিউচুয়াল ফান্ড বলে। তো ভ্যালু ফান্ড হচ্ছে এরকম একটা ইকুইটি মিউচুয়াল ফান্ড। তবে এর যে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি সেটা কি না, এরা ভ্যালু ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিটাকে ফলো করে। এইবার আপনি বলবেন ভ্যালু ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি সেটা আবার কীরকম। এবার ভ্যালু ইনভেস্টিং স্ট্র্যাটেজি মানে হচ্ছে যে ওই মিউচুয়াল ফান্ডটা যে কোম্পানির শেয়ারগুলোতে ইনভেস্ট করবে সেগুলো আন্ডার ভ্যালু স্টক। আন্ডার ভ্যালু স্টক মানে কি না, যে স্টকগুলো বর্তমান সময়তে ডিসকাউন্টেড রেটেতে বিক্রি হচ্ছে। এইবার ডিসকাউন্টেড রেট মানে ব্যাপারটা কি? ডিসকাউন্টেড রেট হলো যে স্টকগুলোর কথা আমি বলছি তার যে ইন্ট্রিনসিক ভ্যালু, তার ইন্ট্রিনসিক ভ্যালুর থেকে কম দামে বিক্রি হচ্ছে। এইবার প্রশ্ন হলো যে সেই স্টকটা কম দামে কেন বিক্রি হচ্ছে? তার অনেক কারণ থাকতে পারে, টেম্পোরারিও অনেক কারণ থাকে। বর্তমান সময়ে হয়তো কোনো নেগেটিভ নিউজ এসেছে সেই স্টকটা সম্বন্ধে, সেই কারণের জন্য হতে পারে। বা বর্তমান সময়ে বা দু একটা কোয়ার্টারে সেই স্টকটার সেল প্রফিট এগুলো কম আছে, তো সেই কারণের জন্য সেই স্টকটা ডিসকাউন্টেড রেটেতে বিক্রি হচ্ছে। এইবার যারা এই ভ্যালু ফান্ডের ম্যানেজার তাদের কাজই হলো যে এইরকম স্টক খুঁজে বের করা যে স্টকগুলোর ভেতরতে ভ্যালু আছে কিন্তু বর্তমান সময়তে সেটা কম দামে বিক্রি হচ্ছে, সেই ধরনের স্টকগুলোতে ইনভেস্ট করার। এবার আমি বুঝবো কী করে যে স্টকটা ভ্যালু স্টক। জেনারেলি কী হয়, দেখা যায় যে ভ্যালু স্টকের পি রেশিওটা কম হয়, পিবি রেশিওটা কম হয়। একই ইন্ডাস্ট্রিতে আছে দুটো স্টক, দুটোই মোটামুটি ভালো পারফর্ম করছে, কিন্তু একটার পি রেশিও কম, পিবি রেশিও কম, তাহলে আমি বলতে পারি যে সেই স্টকটা পোটেনশিয়াল আছে এটা একটা ভ্যালু স্টক হবার। পি রেশিও কম মানেই ভ্যালু স্টক হবে এমন না, আপনাকে অনেক কিছু জিনিস দেখতে হবে। তো মিউচুয়াল ফান্ডের যারা ম্যানেজার আছে তাদের কাজই তো এটা, তারা খুঁজে খুঁজে ভ্যালু স্টক বের করবে। এইবার প্রশ্ন হলো যে এই ভ্যালু মিউচুয়াল ফান্ড বা ভ্যালু ফান্ড সেটা কিভাবে কাজ করে, এর প্রিন্সিপালটা কি? এর প্রিন্সিপালটা হলো যে কেনার সময় কম দামে কেনো, বাই অ্যাট লো প্রাইস বা বার্গেন প্রাইস। বার্গেন প্রাইস কেন বলছি? কারণ এই সময়তে স্টকটা একটু মার্কেটেতে অলরেডি ডাউন হয়ে আছে, কিছু নেগেটিভ সেন্টিমেন্টের কারণে স্টকটা কম দামে বিক্রি হচ্ছে। তো এই সময়তে কম দামে কিনে নাও, তারপর কি করতে হবে, ওয়েট করে বসে থাকো। তারপর যখন ওই স্টকটার দাম বাড়বে হাই প্রাইসেতে, প্রিমিয়াম প্রাইসেতে আমি বিক্রি করব। এইবার মিউচুয়াল ফান্ডে যারা ম্যানেজার আছেন তারা কীভাবে এই ভ্যালু স্টকটা খুঁজবেন? দেখুন, তারা পণ্ডিত মানুষ, ফিনান্সের ব্যাপারে তাদের ভালো নলেজ আছে। তারা কি করবে, প্রতিটা কোম্পানি বা স্টকের ফিনান্সিয়াল স্টেটমেন্টটা দেখবে, বিজনেস মডেলটা অ্যানালিসিস করবে, ওই স্টকের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ দেখবে, তার গ্রোথ প্রসপেক্ট দেখবে, এবং এটাও দেখবে যে কোন কোন কোম্পানিগুলো তাদের ইন্ট্রিনসিক যে ভ্যালু আছে তার কম দামে বিক্রি হচ্ছে। এইবার আপনি ভাবছেন যে ইন্ট্রিনসিক ভ্যালুটা কী? আপনি দুবার এই ইন্ট্রিনসিক ভ্যালু কথাটা বললেন। আসুন আপনাকে বলে দিই ইন্ট্রিনসিক ভ্যালু ব্যাপার। ইন্ট্রিনসিক ভ্যালুর যদি ডেফিনেশন আসে তাহলে ইন্ট্রিনসিক ভ্যালুর ডেফিনেশনটা হচ্ছে যে দ্য অ্যান্টিসিপেটেড অর ক্যালকুলেটেড ভ্যালু অফ এ কোম্পানি, স্টক, কারেন্সি অর প্রোডাক্ট ডিটারমাইন্ড থ্রু ফান্ডামেন্টাল অ্যানালিসিস। তার মানেটা কি? মানে আমি একটা শেয়ার বা কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে তার একটা ফেয়ার ভ্যালু ডিসাইড করব। তার মানে হচ্ছে এই শেয়ারের দম কতটা আছে, এর যে টোটাল অ্যাসেট আছে, লায়াবিলিটিজ আছে, এইসব হিসেব করে আগামী দিনে কীরকম গ্রোথ করবে, কীরকম ক্যাশ ফ্লো হবে, এইসব হিসেব করে আমরা এর একটা ইন্ট্রিনসিক ভ্যালু বের করি। কিভাবে ক্যালকুলেশন হয় সেটা অন্যদিনে একটা ভিডিওতে নিয়ে আসবো। তো মনে রাখবেন যে ইন্ট্রিনসিক ভ্যালুর থেকে যদি সস্তাতে বিক্রি হয় তাহলে আমি সেটাকে বলবো ভ্যালু স্টক। তো মনে রাখবেন যারা এই ভ্যালু ফান্ডের ম্যানেজার তারা দেখবেন যে কোনো শেয়ার যার যে ইন্ট্রিনসিক ভ্যালু তার থেকে কম দামে যদি বিক্রি হয় তখন কিন্তু তারা সেটাকে কেনার চেষ্টা করবেন। এইবার মিউচুয়াল ফান্ডের ম্যানেজার ইন্ট্রিনসিক ভ্যালুর নিচে যে স্টকগুলো ট্রেড হচ্ছে সেগুলো কিনে নিলেন, এইবার সেটা হোল্ড করে বসে আছেন। এইবার তিনি আশা করে আছেন যে এমন সময় আসবে যখন ওই স্টকের শেয়ার প্রাইস আবার বাড়বে। কখন বাড়বে?
দেখুন বাড়ার পিছনেতে কিছু তো একটা ট্রিগার থাকতে হবে। নিউটনের সেই গতিসূত্রের কথা মনে আছে তো, যে বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থিরই থাকবে আর গতিশীল বস্তু গতিশীলই থাকবে। তো এই যে স্টকটা যেটা এখন এই মুহূর্তেতে ডাউন আছে, সেটাকে আবার চলতে গেলে বাইরে থেকে একটা ট্রিগার দিতে হবে। সেই ট্রিগারটাকে, সেই ট্রিগারটা হতে পারে ধরুন সেই যে কোম্পানি তার ওনারশিপ চেঞ্জ হয়ে গেল, কোম্পানির ডিরেক্টর চেঞ্জ হয়ে গেল, কোম্পানি একটা নতুন প্রোডাক্ট নিয়ে এলো যেটা কিনা মার্কেটেতে নতুন, এই রকম কিছু ট্রিগার থাকবে যেই ট্রিগারটা ওই কোম্পানির পারসেপশনটাই বদলে দেবে। যে স্টকটা এতদিন সস্তাতে বিক্রি হচ্ছিল হঠাৎ করে সবার নজর চলে যাবে সেই স্টকটার দিকে। এবার যখন সবাই সেই স্টকটা কিনতে চাইবে তখন সেই স্টকের প্রাইসটা বাড়বে, তখন মিউচুয়াল ফান্ডের ম্যানেজার সেই স্টকটাকে বিক্রি করে প্রফিটটা কামাবে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে এই যে ভ্যালু ফান্ড, সেইখানে ইনভেস্ট করলে কিন্তু আপনাকে পেশেন্সটা রাখতে হবে, কারণ যে স্টকগুলোতে ইনভেস্ট করেছে সেই স্টকগুলো এখন ডাউন আছে কিন্তু তাদের মধ্যে পোটেন্সিয়াল আছে একটা সময় ভালো রিটার্ন দেবার। তো সেই কারণের জন্যই কারা কারা এই ভ্যালু ফান্ডে ইনভেস্ট করতে পারবে? প্রথম কথা, যাদের লং টার্ম ইনভেস্টমেন্ট হরিজন আছে। স্বাভাবিক, কারণ এই ধরনের ফান্ডেতে যে স্টকগুলোতে ইনভেস্ট করা হয়েছে তাকে টার্ন অ্যারাউন্ড করার সময় তো দিতে হবে। 2 নম্বর, হাই রিস্ক অ্যাপেটাইট, মানে আপনার রিস্ক অ্যাপেটাইট বেশি হতে হবে। যে কোনো ইকুইটি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেই আপনি যখন ইনভেস্ট করবেন আপনার রিস্ক টলারেন্সটা বেশি হয় দরকার। এর ক্ষেত্রে আরও বেশি, কারণ এক্ষেত্রে আমি সময়ের বিপরীতে গিয়ে ইনভেস্ট করছি, কারণ যে স্টকগুলো অলরেডি ডাউন হয়ে গেছে সেইগুলোর উপর বাজি রাখছি। রিস্ক তো বেশি থাকতেই পারে না, কারণ আমার সিলেকশানে ভুলও তো হতে পারে। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে যাদের কন্ট্রারিয়ান মাইন্ডসেট আছে। এবার আপনি বলবেন কন্ট্রারিয়ান মাইন্ডসেট সেটা কি? কন্ট্রাডিক্টারি থেকে এসেছে এই কন্ট্রারিয়ান মানেটা। কন্ট্রাডিক্টারি মানে কি, যে সবাই যেখানে যাচ্ছে, টোটাল মব যেটাতে সিলেক্ট করছে, আমি সেদিকে যাচ্ছি না, আমি তার উল্টো রাস্তায় হাঁটছি, স্রোতের বিপরীতে হাঁটছি। তো স্রোতের বিপরীতে হেঁটে আপনাকে সাফল্য পেতে গেলে একটা মাইন্ডসেটটাও তো সেরকম হতে হবে। সেই জন্য বললাম যে যাদের কন্ট্রারিয়ান মাইন্ডসেট আছে। আর যেটা বলছিলামই যে পেশেন্ট থাকতে হবে, ডিসিপ্লিন হতে ইনভেস্ট করতে হবে, এইগুলো যে কোনো মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেই প্রযোজ্য। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট, যে এই ফান্ডেতে যখন আপনি ইনভেস্ট করবেন তখন কিন্তু এখানে টাইম লাগতে পারে। এইটা রেকগনাইজ করার জন্য, যে ফান্ডটাতে আপনি ইনভেস্ট করছেন তারা যে স্টকগুলোতে ইনভেস্ট করছে সেই স্টকটাকে রেকগনাইজ করার জন্য, সেই স্টকটা মার্কেটেতে লোকের কাছে আবার নতুন করে তার নাম ফিরে পাওয়ার জন্য, বা তার এই যে কোয়ালিটি, সেই কোয়ালিটিটা বোঝার জন্য তাকে সময় দিতে হবে। তো সেই কারণের জন্যই বলা হয় যে ভ্যালু আনলকিং, মানে যে স্টকটা আছে তার মধ্যে যে ভ্যালুটা আছে সেই ভ্যালু আনলক করতে গেলেও সময় লাগতে পারে, সেই সময়টা কিন্তু আপনাকে দিতে হবে। এইবার প্রশ্ন হলো যে তাহলে ভ্যালু ফান্ডের বেনিফিটগুলো কি আছে? প্রথম যেটা, সেটা হলো হাই রিটার্ন। হাই রিটার্ন হতে পারে ভ্যালু ফান্ড থেকে। কেন? কারণ যখন আমি কিনছি স্টকগুলোকে তখন তো আমি অলরেডি ডিসকাউন্টেতে কিনছি, আর যখন বিক্রি করছি তখন প্রিমিয়ামে বিক্রি করছি। তো সেই কারণের জন্য রিটার্নটা খুব বেশি হওয়ার সম্ভাবনা থেকে যায়। কারণ আন্ডার ভ্যালু স্টকগুলো যখন হঠাৎ করে আবার তাদের ভ্যালুটাকে আনলক করবে, বা সেই স্টকগুলোর যখন রেটিং হবে তখন হঠাৎ করে সেই স্টকগুলোর প্রাইস কিন্তু প্রচুর বেড়ে যাবে, আর তার এফেক্টটা পাবে মিউচুয়াল ফান্ড। তো সেই কারণের জন্য এখান থেকে হাই রিটার্ন পাওয়ার সম্ভাবনা আছে। 2 নম্বর, লোয়ার ভোলাটিলিটি। এবার দেখা যাচ্ছে যে এই যে মিউচুয়াল ফান্ড, এই মিউচুয়াল ফান্ডের ভোলাটিলিটিটা কিন্তু লোয়ার হতে পারে। কারণ কি? কারণ মিউচুয়াল ফান্ড যখন ইনভেস্ট করছে তাতে মোটামুটি আন্ডারলাইন 2টো প্রিন্সিপাল থাকে, যে কী ধরনের স্টক সিলেক্ট করছি। কিছু থাকে গ্রোথ স্টক, মানে যেই স্টকগুলোতে প্রতি বছর বছর বিরাট গ্রোথ হচ্ছে এবং তাদের শেয়ার প্রাইসও কন্টিনিউ বাড়ছে। আবার কিছু থাকে যেটাকে বলা হয় ভ্যালু ইনভেস্টিং, যেটার কথা আমি বলছি। তো ভ্যালু ইনভেস্টিংয়ের ক্ষেত্রে কি হয়, যে স্টকগুলোর অলরেডি শেয়ার প্রাইস কম, তো সেই শেয়ার প্রাইস যেহেতু কম আছে, আর কতটা কম হবে, দেখা যাচ্ছে কন্টিনিউয়াসলি সেই একই ধরনের শেয়ার প্রাইসেতে কিন্তু সেটা ঘোরাফেরা করছে। তো সেই কারণের জন্য সেটা কম ভোলাটাইল হয়। আর গ্রোথ স্টকের ক্ষেত্রে কি হয়, যে শেয়ার প্রাইস বেশি আছে, এইবার হঠাৎ করে একটা নেগেটিভ নিউজ হলো এবং সেই গ্রোথ স্টকটা হঠাৎ করে 30-40%ও কারেক্ট হয়ে যেতে পারে। সেই কারণের জন্য কি হয়, সেক্ষেত্রে ভোলাটিলিটিটা বেশি হয়, এক্ষেত্রে ভোলাটিলিটিটা কম হয়। আর একটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লোয়ার ডাউন সাইজ রিস্ক। কেন লোয়ার ডাউন সাইজ রিস্ক কেন? কারণ এই স্টকগুলোতে মার্জিন অফ সেফটি আছে। এইবার আপনার মনে প্রশ্ন আসবে, মার্জিন অফ সেফটি সেটা আবার কি জিনিস? ধরুন আমি একটা স্টকের কথা বলছি, XYZ একটা স্টক, তার ইন্ট্রিনজিক ভ্যালু হচ্ছে 200 প্রতি শেয়ারেতে। এইবার সেই স্টকটা অলরেডি বিক্রি হচ্ছে আপনার 100 টাকায়। তো অলরেডি তো 100 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে, তার মানে ইন্ট্রিনজিক ভ্যালুর নিচেতেই বিক্রি হচ্ছে। তাহলে আমি বলতে পারি যে তার যে ফেয়ার ভ্যালু তার থেকে 100 টাকা কমেতে আমি কিনছি।
তার মানে কি হলো, তার মানে আমার সেফটি অলরেডি 100 টাকা আছে, 100 টাকা আমার হাতে আছে, যে আমি 100 টাকা অলরেডি ডিসকাউন্টেতে মালটা কিনেছি। তো সেই কারণের জন্য আর কত নিচে নামবে, অলরেডি তো এর ফেয়ার ভ্যালুর থেকে 100 টাকা নিচে নেমে আছে, আর কতটা নামবে। তো সেই কারণের জন্য দেখা যায় যে এই স্টকগুলোর ক্ষেত্রে কিন্তু ডাউন সাইজ যেটা রিস্ক সেটা কম থাকে। কিন্তু গ্রোথ স্টকের ক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে উল্টো হয়, এক্ষেত্রে তার ইন্ট্রিনসিক ভ্যালু থেকে কয়েক গুণ বেশি দামে অলরেডি বিক্রি হচ্ছে। তো মার্কেটে একটা নেগেটিভ সেন্টিমেন্টালি দেখা যাবে যে সেই স্টকের প্রাইসটা অনেকটা কমে গেছে, তো সেখানে মার্জিন অফ সেফটিটা থাকে না গ্রোথ স্টকের ক্ষেত্রে, কিন্তু ভ্যালু স্টকের ক্ষেত্রে সেটা থাকে। তো সেই কারণের জন্য এই ধরনের মিউচুয়াল ফান্ডেতে ডাউন সাইজ রিস্কটা কম থাকে। এইবার আপনি ভাবছেন যে তাহলে কি এই মিউচুয়াল ফান্ডেতে কোনো রিস্ক নেই? রিস্ক তো আছেই, মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট মানেই রিস্ক থাকবে। মিউচুয়াল ফান্ডের অ্যাড দেওয়ার সময়তেই শুনে থাকবেন যে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট আর সাবজেক্ট টু মার্কেট রিস্ক। এবার মার্কেট রিস্ক মানে কি? মার্কেট রিস্ক মানে হলো কিছু রিস্ক যে রিস্কগুলো আমাদের কন্ট্রোলে থাকে না। সেগুলো কি কি? যেমন ধরুন ইন্টারেস্ট রেট রিস্ক, ইন্টারেস্ট রেট যদি বেশি হয় তাহলে স্টক মার্কেট ডাউন থাকে। ইনফ্লেশনের ডেটা যদি বেশি আসে তাহলে আপনার স্টক মার্কেট খারাপ পারফর্ম করে। এক্সচেঞ্জ রেট, কোনো পলিটিক্যাল ইভেন্ট, গ্লোবাল ইভেন্ট, যেমন মনে করুন রাশিয়া ইউক্রেনের যুদ্ধের সময় স্টক মার্কেট ডাউন হয়ে গেছিলো, আবার এখন ইসরায়েলের যুদ্ধ হচ্ছে সেই কারণের জন্য স্টক মার্কেট ডাউন আছে। তো এই রিস্কগুলো তো থাকবেই, এটাকে বলে মার্কেট রিস্ক। আর একটা রিস্ক থাকে সেটা হলো সিলেকশন রিস্ক। মিউচুয়াল ফান্ডের ম্যানেজারের পারসেপশান এটা, যেটা ভ্যালু স্টক, এটা কদিন পরে ভ্যালু আনলক করবে, ভালো পারফর্ম করবে। হতেই পারে তিনি যে স্টকটা সিলেক্ট করেছিলেন সেই স্টকটা সেরকম পারফর্ম করলো না, তো এই সিলেকশন রিস্কও কিন্তু থেকে যায়। এইবার আপনার মনে প্রশ্ন আসবে, ঠিক আছে ভ্যালু ফান্ড কতগুলো বলুন যেগুলো ভালো পারফর্ম করেছে। সেরকম কিছু ভ্যালু ফান্ডের নাম আপনাকে আমি বলতে পারি, তবে এগুলো কোনো রেকমেন্ডেশন নয়, জাস্ট এডুকেশনাল পারপাসে 2-3টে ভ্যালু ফান্ডের নাম আপনাকে বলতে পারি যেগুলো এতদিন ভালো পারফর্ম করেছে। তার মধ্যে একটা যেমন ধরুন আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ভ্যালু ডিসকভারি ফান্ড, এটা একটু খুব পুরনো ফান্ড। এই ফান্ডের ব্যাপারে কতগুলো কি প্যারামিটার্স আমি বলে দিই। প্রথম যেটা সেটা হচ্ছে এই ফান্ডের ডাইরেক্ট স্কিমে যদি আপনি ইনভেস্ট করেন তার এক্সপেন্স রেশিও হচ্ছে 1%। এর এক্সিট লোড যেটা সেটা 1%, মানে 1 বছরের আগে এই ফান্ডটা কিনে যদি আপনি বিক্রি করে দেন 1% আপনাকে এক্সিট লোড দিতে হবে। এর অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট সেটা হচ্ছে 41,282 কোটি টাকা। এরপর হচ্ছে এই ফান্ডের মিনিমাম ইনভেস্টমেন্ট, যদি আপনি এসআইপি করেন মিনিমাম 100 টাকা দিয়ে করতে পারেন, যদি লামসাম ইনভেস্ট করতে চান তাহলে মিনিমাম 1000 টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে। এইবার আমি দেখবো যে এই ফান্ডের পারফরমেন্সটা কেমন, 1 বছর, 3 বছর, 5 বছর বা 10 বছরের টেনিয়রেতে এই ফান্ডটা কেমন পারফর্ম করেছে। এবং তার সাথে সাথে দেখবো যে এর যে বেঞ্চমার্ক, সেই বেঞ্চমার্কটা কি, সেটা হচ্ছে নিফটি 500 টিআরআই। তো তার এগেনস্টেতে এর পারফরমেন্সটাই কেমন। যদি আমি দেখি যে 1 বছরের ক্ষেত্রে এই ফান্ডের রিটার্ন হচ্ছে 44.65%, যেখানে আপনার বেঞ্চমার্কের রিটার্ন হচ্ছে 40.32, বেঞ্চমার্কে বিট করতে পেরেছে। 3 বছরের এগেনস্টে যদি 3 বছর দেখি তাহলে দেখতে পাচ্ছি 28.21%, যেখানে বেঞ্চমার্ক হচ্ছে 20.70, বেঞ্চমার্কের থেকে হিউজ পার্সেন্টেজে এগিয়ে আছে। এবার যদি আমি 5 বছরের রিটার্ন দেখি তাহলে কি দেখতে পাচ্ছি যে 5 বছরে এর রিটার্ন হচ্ছে 20.99%, যেখানে বেঞ্চমার্ক হচ্ছে 17.78%, এখানেও হিউজ বিট করে দিয়েছে বেঞ্চমার্কে। সবশেষে আসি 10 বছরে, 10 বছরের রিটার্ন মারাত্মক 19.71%, সেইখানেতে বেঞ্চমার্কের রিটার্ন হচ্ছে মাত্র 15.88%। মানে কনসিস্টেন্টলি এই ফান্ডটা বেঞ্চমার্ককে বিট করতে পেরেছে, সেই কারণের জন্য এই ফান্ডটাকে আমি একটা সিলেকশনের মধ্যে রাখতে পারি। এবার আপনাকে এই ফান্ডের একদম হিস্টোরিক্যাল এনএভিটা সেটাকে আপনাকে শো করছি। আপনি দেখুন একদম শুরুর থেকে যে ব্লু লাইনটা দেখছেন সেটা হচ্ছে আপনার এই ফান্ডটা, আর তার নিচে যে হলুদ রঙটা দেখছেন সেটা হচ্ছে ওই নিফটি 500 টিআরআই, মানে এর বেঞ্চমার্ক। দেখুন এই গ্রাফটা নীলটা সব সময়ই আপনার ওই হলুদ গ্রাফের উপর দিয়ে গেছে, তার মানে কি সবসময় এটা একে বিট করতে পেরেছে। এবং জুন 2020 পর থেকে তো এদের গ্যাপটার আরও বেশি করে বেড়ে গেছে, মানে হলুদ আর ব্লুর গ্যাপটা আরও বেড়ে গেছে, তার মানে আরও বেশি করে আপনার এই ফান্ডটা তার বেঞ্চমার্ককে বিট করতে পেরেছে। এবার এই ফান্ডটা যেটার কথা আমি বলছি, মনে করুন এই ফান্ডটাতে যদি আপনি 10 বছর আগে ইনভেস্ট করতেন তাহলে আপনি আজকে কীরকম টাকা পেতে পারতেন। জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, মনে করুন 10 বছর আগে আপনি এই ফান্ডটাতে শুরু করেছিলেন ইনভেস্ট করা এবং এসআইপি করেছিলেন। প্রতি মাসে যদি আপনি 10,000 টাকা করে ইনভেস্ট করতেন তাহলে টোটাল 10 বছরে আপনার 12 লাখ টাকা জমা পড়তো এবং আপনার প্রফিট হতো এই ফান্ড থেকে 21,06,000 টাকা। এইবার যদি আমি দেখি যে প্রিন্সিপাল আর রিটার্ন মিলিয়ে কত পেতেন, 33.6 লাখ, মানে বুঝতে পারছেন যে আপনি 33,60,000 টাকা পেতেন এবং অ্যাবসলিউট রিটার্ন যেটা দাঁড়াতো সেটা হচ্ছে 179.98%, মানে আপনার 10 বছরে টাকা প্রায়
3 গুণ হয়ে গেছে। এরপর মনে করুন যদি আপনি এসআইপি না করে লামসাম করতেন, অর্থাৎ এককালীন যদি টাকা জমা করতেন, মনে করলাম 10 বছর আগে 1 লাখ টাকা এই ফান্ডে আপনি জমা করেছিলেন, তাহলে কি দেখা যাচ্ছে যে আপনি ইনভেস্ট করেছিলেন 1 লাখ টাকা এবং প্রফিটই পেতেন এই ফান্ড থেকে 5,05,000 এবং আজকের দিনে তার ভ্যালু হতো 6,05,000। মানে 10 বছরে আপনার টাকা 6 গুণ হয়ে গেছে। এটা হচ্ছে বিউটি অফ ইনভেস্টিং ইন মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার এইটাই হচ্ছে আপনার সুবিধে বা লাভ। তো এই ক্যাটাগরিতে আরও একটা ফান্ডের নাম বলছি, যেটার নাম হচ্ছে বন্ধন স্টার্লিং ভ্যালু ফান্ড। এই ফান্ডের ক্ষেত্রে ডাইরেক্ট স্কিমেতে এক্সপেন্স রেশিওটা কম। সেটা কত না 0.65%। এক্সিট লোড একই, এই ফান্ডের ক্ষেত্রেও 1%। এই ফান্ডে যদি অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট দেখেন সেটা কম, এটা রিলেটিভলি নতুন ফান্ড, এর হচ্ছে 8569 crore। এইবার এই ফান্ডের যদি রিটার্ন দেখি যে এই ফান্ড 1 বছর, 3 বছর, 5 বছর, 10 বছরেতে কেমন রিটার্ন দিয়েছে এবং তাদের বেঞ্চমার্কের এগেইনস্টে কেমন পারফর্ম করেছে, আর রিড করছি না, পুরো একটা আপনাকে ছকেতে দিয়ে দিলাম, মানে পুরো সিটটাতে দিয়ে দিলাম, আপনি জাস্ট পজ করে এটা দেখে নিন। এইবার দেখে নিই যে নিফটির সাপেক্ষে এর অল অ্যারাউন্ড পারফরমেন্স কেমন ছিল। আগে এরকম একটা গ্র্যাফ দেখিয়েছিলাম, এইবারও গ্র্যাফটা আপনাকে শো করছি, আপনি দেখলেই বুঝতে পারবেন যে এই ফান্ডটাও মোটামুটি কনসিস্টেন্টলি আপনার ওই এর যে বেঞ্চমার্ক সেটাকে বিট করতে পেরেছে। এইবার মনে করুন এই ফান্ডে যদি 10,000 টাকা প্রতি মাসে এসআইপি করতেন, তাহলে 10 বছরের মধ্যে কত টাকা আসতো? আপনার 12 লাখ টাকা জমা করে এই ফান্ডে আপনি পেয়ে যেতেন 35,24,000। যদি রিটার্ন ধরেন সেটা হচ্ছে 193.63%। আর যদি আপনি 10 বছর আগে 1 লাখ টাকা লামসাম জমা করতেন, তাহলে তার আজকের দিনে ভ্যালু হতো 6,30,000 টাকা। অ্যাবসলিউট রিটার্ন কত? 529.53%। মানে এটা তো দারুণ স্টেলার রিটার্ন এসেছে। এইবার এই দুটো ফান্ডের কথা তো বললাম, তার মানে এই নয় যে এই দুটোই সবথেকে ভালো ফান্ড বা আপনাকে এটা রেকমেন্ড করছি। আরও অনেকগুলো ফান্ড আছে এই ক্যাটাগরির, সেইগুলোর পুরো লিস্ট আপনাকে শো করলাম। যেগুলো মোটামুটি 10 বছর পার করেছে পুরো লিস্টটা শো করছি, যেগুলোকে ইয়েলো দিয়ে হাইলাইট করছি সেগুলো দেখলাম কনসিস্টেন্টলি ভালো পারফর্ম করেছে, সেই জন্য সেগুলোকে হাইলাইট করলাম। কোনো রেকমেন্ডেশন নয়, সব ফান্ডগুলো দিয়ে দিলাম। এবার আপনি নিজের মতো করে দেখে নিন। এবার এই মিউচুয়াল ফান্ডের অনেক ক্যাটাগরির কথা আপনাকে বলেছি। এবার আপনি যদি জানতে চান সেরা লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড কোনটা, তাহলে আপনি আমার বাঁ দিকের ভিডিওটাতে ক্লিক করুন। আর যদি জানতে চান যে সেরা ফ্লেক্সি ক্যাপ ফান্ড কোনটা, তাহলে আপনি আমার ডান দিকের ভিডিওটাতে ক্লিক করুন।